এক পত্রিকার মাধ্যমে জানতে পারলাম যে সহজ সরঞ্জাম নিয়ন্ত্রণ বিভাগ, সড়ক ভবন তেজগাঁ ঢাকা, সড়ক ও জনপথ বিভাগ শেরপুরের কিছু অচল, ব্যবহার অযোগ্য, খোলা আকাশের নিচে পড়ে থাকা অকেজ লোহাজাত দ্রব্য স্ক্র্যাপ বিক্রয় করা হবে। আমি উক্ত দরপত্রে অংশগ্রহণ করি, সবার মধ্যে সর্বোচ্চ দরদাতা হিসাবে বিবেচিত হই। তাহার ফলে সরকারি সকল বিধিবিধান সম্পন্ন করে আমার অনুকূলে কার্যাদেশ প্রদান করেন নির্বাহী প্রকৌশলী, সহজ সরঞ্জাম নিয়ন্ত্রণ বিভাগ, সড়ক ভবন তেজগাঁ ঢাকা। আমি যথারীতি কার্যাদেশ গ্রহণ করে সহজ সড়ক বিভাগ শেরপুরে যাই। নির্বাহী প্রকৌশলী সহজ সড়ক বিভাগ শেরপুরের সাথে আলোচনা করে লোহজাত দ্রব্য স্ক্র্যাপ মাল ট্রাকে উত্তোলনের জন্য লেবার ও ট্রাক নিয়ে মালামাল তুলতে গেলে বাংলাদেশ ছাত্রলীগ শেরপুর জেলা শাখার সাধারণ সম্পাদক জনাব রেজাউল ইসলাম এবং আরও অনেকেই আমার লেবারদেরকে মারধর করে লোহাজাত দ্রব্য স্ক্র্যাপ মালামাল উত্তোলন করতে দেয় না। আমাকে ধরে শেরপুর আওয়ামী লীগ কার্যালয়ে নিয়ে আসে। সেখানে উপস্থিত ছিলেন বিগত দিনের অবৈধ সরকারের মাননীয় হুইপ আতিকুল ইসলাম। উনি আমাকে জিজ্ঞাসা করলেন, আপনার বাড়ি কোথায়? আমি বললাম কুষ্টিয়াতে। হুইপ বলল, আরিফকে চেনেন? আমি বললাম চিনি এবং জানি, সে যে খুবই অসামাজিক ছেলে। হুইপ বলল, আমিও তাকে ভালো মতো চিনি, আপনি চলে যান। তাই আমি লেবার এবং ট্রাক নিয়ে ফিরে আসি কুষ্টিয়ায়। আরিফের কথা বলায় আমি আরিফের কাছে যাই এবং বিষয়টা বলি। প্রতিবেশী ভাতিজা হিসাবে আরিফ আমাকে বলল, চাচা সমস্যা নেই, হুইপকে আমি সাউথ আফ্রিকাতে অনেক আপ্যায়ন করেছি, আপনার কাজটি আমি করে দিব, কত টাকা দিবেন? আমি বললাম, আমি অনেক টাকা দর দিয়ে এই কাজ পেয়েছি, বেশি টাকা খরচ করতে পারবো না। আরিফ বলল, তাও কত দিবেন? তখন আমি আরিফকে বলি, বাবা তুই এলাকার চিহ্নিত চিটার, তুই টাকা নিলে যে কি করবি তার তো কোনো ঠিক নেই, তুমি আমাকে বিপদে ফেলবা না তো? সে বলল, না চাচা, কি বলেন? তখন আমি তাকে 10 লক্ষ টাকা দিতে চাইলে এবং বলি যে বেশি পারবো না, 10 লাখ টাকার বেশি পারবো না। আরিফ তখন আমার গাড়ি, ব্যক্তিগত গাড়ি এক্সফিল্ডার নিয়ে আমি, আনিস, নুর ইসলাম সহ 4 জন শেরপুরে যাই। শেরপুরে পৌঁছানোর পরই আরিফ হুইপের রুমে ঢোকার সময় আমাদের কাউকে সঙ্গে নিল না। আরম্ভ হলো তার চিরচরিত চিটারি কারবার। রুম থেকে বের হয়ে বলল, চাচা 10 লক্ষ টাকায় কিছুই হবে না, আপনি বিএনপি করেন, এটা ওরা জানতে পেরে গেছে, লোহজাত দ্রব্য স্ক্র্যাপ আর দেবে না। আমি মহাবিপদে পড়ে গেলাম। আমাকে কোনোভাবেই হুইপের নিকট যেতে দিল না। সন্ধ্যাবেলায় আমাদের 3 জনকে গাড়ির ড্রাইভার মোহাম্মদ জনি, পিতামিত দাখিল মণ্ডল, গ্রাম অঞ্জনগাছি, মিরপুর, কুষ্টিয়াকে আবাসিক হোটেলে আটকায়ে দিল এবং হোটেল কর্তৃপক্ষকে বলল, হুইপের অনুমতি বাদে এরা কেউ বাহিরে যাবে না। শুধু আরিফ বাহিরে থাকলো। আনুমানিক রাত 12টা 30 মিনিটের সময় আরিফ এসে বলল, চাচা আপনাদের ব্যাপারে অনেক কষ্ট করে হুইপকে রাজি করালাম, মালামাল দিয়ে দেবে, আর কোনো ঝামেলা হবে না, তবে 50 লক্ষ টাকা দিতে হবে, অন্যথায় মালামাল তো দূরের কথা, আপনাদেরকেও ছাড়বে না। আমি মহা বিপদে পড়ে আরিফের সাথে মারাত্মক ঝগড়া শুরু করি। আমি বললাম, তুমি উপকার করতে এসে অনেক জটিল আকার ধারণ করালে, আমি বিএনপি করি এটা এখানে কেউ জানতো না, এরা জানলো কি করে? নিশ্চয় তুমি বলেছ। শত চেষ্টা করেও টাকা ছাড়া আমাদের বের হওয়ার কোনো ব্যবস্থা হলো না। নিরুপায় হয়ে আমি হোটেলে থাকলাম। আনিস, নুর ইসলাম ও আমার গাড়ি ঢাকায় পাঠালাম। আমার নিকট হতে যে মহাজন লোহজাত দ্রব্য স্ক্র্যাপ ক্রয় করে তাহার নিকট থেকে বাজার দরের থেকে প্রতি কেজিতে 3 টাকা কম দরে মৌখিকভাবে মাল বিক্রয় করে প্রতিশ্রুতি দিয়ে হাজী মোহাম্মদ কাজলের নিকট থেকে আমার নির্দেশক্রমে 50 লক্ষ টাকা গ্রহণ করেন আমার ড্রাইভার মোহাম্মদ জনি। পরের দিন হোটেলের 407 নম্বর রুমে আনিস, পিতা মৃত আলেপ মণ্ডল, নুর ইসলাম, পিতা মৃত কমরউদ্দিন শান বীজনগর এবং ঘটনার বিবরণ শুনে ঢাকা থেকে আমার গাড়িতে ইব্রাহিম, পিতা মৃত আবু মালিতা, গ্রাম মিরপুর, কুষ্টিয়া, শেরপুরে উপস্থিত হন।
সবার উপস্থিতিতে বাজার করার চটের ব্যাগে 50 লক্ষ টাকা আরিফের হাতে তুলে দেওয়া হয়। তখন আরিফের ড্রাইভার, ছেলেটার নাম কি যেন, রমজান, সেও উপস্থিত ছিলেন। রমজানও এই টাকার ব্যাগটা দেখেছেন। তার 3 দিন পর মালামাল উত্তোলন করতে গেলে আবারও বাধার সম্মুখীন হই এবং মালামাল উত্তোলন করতে পারি না। বিষয়টা আরিফকে বলি। আরিফ বলে, চাচা আর একটু ঝামেলা আছে, 2টা মোবাইল ফোন লাগবে, তার জন্য 3 লক্ষ টাকা দিতে হবে। আমি ট্যাপে পড়ে গিয়ে বিপদ এড়ানোর জন্য আমি সেটাও প্রদান করি। পরের সপ্তাহে মালামাল লেবার দ্বারা উঠাতে গেলে আমাকে উঠাতে দেয় না এবং বলে হুইপ মহোদয়ের সাথে দেখা করেন। অদ্যাবধি আমি সেই মাল উঠাতে পারি নাই, আজকের দিন পর্যন্ত। সেই দিন হুইপ মহোদয়ের নিকট যে দেখা করতে পারি এবং সম্পূর্ণ ঘটনা বলি। হুইপ বিষয়টা জানার পর মারাত্মক রাগান্বিত হয়ে আরিফের কাছে ফোন দেয়, কিন্তু আরিফ ফোন ধরে না। এই অবস্থার প্রেক্ষিতে আমি অসুস্থ হয়ে পড়ি এবং শেরপুর নিরালা ক্লিনিকে ভর্তি হই। চিকিৎসা শেষে ঢাকায় ফিরে এক আত্মীয়র বাসায় উঠি এবং আরিফকে খুঁজতে থাকি। তাতেও না পেয়ে কুষ্টিয়া মিরপুর পৌর মেয়র জনাব এনামুল হককে বিষয়টা জানায়। তারপর এলাকায় আওয়ামী লীগের নেতা নান্নু, তাপস, ওয়াহেদ জর্দার এবং উপজেলার চেয়ারম্যান কামারুল আরিফিনকে বিষয়টা অবগত করে পথে পথে আমি ঘুরতে থাকি। বিএনপি করি, সেই কারণে উপরোক্ত ব্যক্তিদ্বয় কোনো প্রতিকার আমাকে করে দেয়নি। আনুমানিক 2 মাস পরে উক্ত আরিফ সাউথ আফ্রিকায় চলে যায়। এই আরিফ যে কত বড় প্রতারক, ঠকবাজ, জালিয়াত ও নারী পরনারী লোভী এবং নারী সরবরাহকারী, সেটা আমি হাড়ে হাড়ে বুঝতে পেরেছি কয়েকদিনেই। যাহার আরেকটি উদাহরণ, সে গত পৌর নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীর বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচন করেন। উল্লেখ্য যে উক্ত নির্বাচনে বাংলাদেশের আর কোনো রাজনৈতিক দল অংশগ্রহণ করেন নাই। বিদ্রোহী প্রার্থী হিসাবে জনতার হাতে গণপিটুনি খেয়ে যৎসামান্য ভোট পেয়ে আরিফ মিরপুর ত্যাগ করেন। প্রায় 1 বছর পরে মিরপুরের বাড়িতে এসে খবর পেয়ে তার বাসায় গিয়ে ধরলাম এবং টাকার ফেরত চাইলাম। সে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে বাসা থেকে বের করে দেয়। উক্ত আরিফ পরের দিন আমার বড় ছেলে জেলা ছাত্র দলের সদস্য সচিব তসলিম উদ্দিন নিশাত ডিবি পুলিশ দিয়ে বিজেপি ক্যান্টিন থেকে গ্রেপ্তার করায় অমানসিক নির্যাতন করে তাকে ভুয়া অস্ত্র দিয়ে জেল হাজতে প্রেরণ করেন এবং তার পরের সপ্তাহে আমার স্ত্রীর গল ব্লাডারের পাথর ধরা পড়লে ঢাকা ল্যাবে এটি অপারেশন করানো হয়। সেখান থেকে 26শে অক্টোবর 2023 তারিখে ঔষধ কিনতে নিচে নামলে আরিফ নিজে থেকে ডিবিকে দিয়ে আমাকে গ্রেপ্তার করায় এবং মিন্টু রোডে ডিবি কার্যালয়ে আমাকে অমানসিক নির্যাতন করে। এত বড় পাপিষ্ট চৌকস সিটার বাংলাদেশে আর দ্বিতীয়টা নেই। সম্মানিত সাংবাদিক ভাইরা, ডিবি প্রধান হারুনকে হেলিকপ্টার ভাড়া করে মিরপুরে তাহার বাসায় আনেন। তারপর থেকে এই প্রতারক, চিটার, ঠকবাজ, মিষ্টভাষী বিভিন্ন জায়গায় মহিলা সরবরাহকারী, বাংলাদেশের হেন কোনো কাজ নেই যে সে করে নাই, যাহা এলাকায় হাজার হাজার মানুষ তার সাক্ষ্য প্রমাণ। শুধুমাত্র ডিবি প্রধান হারুনের নাম ভাঙিয়ে শত শত লোককে বলেছে, তোর নামে এই মর্মে ডিবিতে রিপোর্ট রয়েছে যে তোর কাছে অবৈধ অস্ত্র আছে, যদি বাঁচতে চাস তবে 2 লক্ষ টাকা নিয়ে কারোকে বলে 3 লক্ষ টাকা দে। বিদেশে লোক পাঠানোর কথা বলেও শত শত লোকের নিকট থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে। এইভাবেই নিরীহ মানুষকে ঠকিয়ে অঢেলো টাকা কামিয়েছে। সেই সকল মানুষের এক অংশ আমার এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত হয়েছেন। গত 5/9/2024 তারিখে নতুন দেশ স্বাধীন হলে ওই দিন প্রতারক আরিফ বাড়িতে ছিল। আমি কিছু করলে ওই দিনই করতে পারতাম। বংশগতভাবেই কারো ক্ষতি করা আমার পেশা নয়। উল্লেখ্য, উক্ত আরিফের বাড়ির গেট দরজা ভেঙে কেউ বাড়িতে অবৈধ প্রবেশ করে নাই বা সেই অংশে কোনো ক্ষতি হয় নাই। নিজেই কিছু লোকজন দিয়ে শুধুমাত্র বাড়ির জানালার কিছু গ্লাস ভেঙে নাটক সাজিয়েছে আমাদের উপর দোষ চাপানোর জন্যই। এগুলো সমস্তটাই তার মিথ্যা, বানোয়াট এবং ভাওতাবাজি। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, মিরপুর বাজারে গণ্যমান্য ব্যক্তিবর্গ বসে আলোচনা করে ওই দোকান, গোদাম,
দাম ধার্য করেন 40 লক্ষ টাকা এবং নগদ 13 লক্ষ টাকা প্রদান করবে মর্মে 1 মাসের সময় নিয়ে স্ট্যাম্প লেখাপড়া সব করেছে এবং ওই প্রতারক উক্ত গোডাউন এবং দোকানের চাবিও আমাদেরকে দিয়ে দিয়েছে। আমাকে অনুরোধ করেছে যে 1 মাসের মধ্যে টাকা পরিশোধ করব, নয়তো এই লিখিত স্ট্যাম্পে স্বাক্ষর করে দেব। অতএব আবারও হঠাৎ করে প্রতারক আরিফ কোথা থেকে নাটক সাজিয়ে ভয়েস বাংলা অনলাইনে দিচ্ছে, বিষয়টি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। কারণ উক্ত বিষয়টি উদ্দেশ্য প্রণোদিত প্রতারক ও পাপিষ্ট আরিফের মিথ্যাচার সাজানো কল্প এক কাহিনী। হুমকিটা দেবো কেমনে? তার তো গেট মারা, তার তো মোবাইল নাম্বারও জানি না, তো হুমকির তো প্রশ্নই আসে না। প্রতিটি কথাই তার মিথ্যা এবং বানোয়াট সাজানো, একটা ভীতি সৃষ্টি করে, আতঙ্ক সৃষ্টি করে। আমার সাথে অনেকেই ছিল, এই বেচারি ছিলেন, নূর ইসলাম ছিলেন, আমরা এই যে নূর ইসলাম ছিল, আমার লেবাররা ছিল। তখন আমরা আতঙ্কগ্রস্ত হয়ে যাই। তখন আরিফ দেখে হঠাৎ করে রাত 12টার সময় এসে বললেন যে আপনি যদি এই টাকাটা দেন, 50 লাখ টাকা দিলে আমি এটা সমাধান করে দেব। আমি হুইপের সাথে কথা বলেছি। আসলে হুইপ মহাদের সাথে বিষয়টা নিয়ে তার কোনো আলোচনাই হয় নাই। এবং আমি যে টাকা দিছি তার ড্রাইভার এই রমজান এখানে আছে, রমজান ব্যাগে করে তার ব্যাগ ডালাতে টাকা নিয়েছে। জিজ্ঞাসা করেন। হ্যাঁ, আরিফের ড্রাইভার, এবং দীর্ঘদিন তার কাছে ছিল। উনি নাকি দল করেন না। এই দেখেন, ওনার সন্ত্রাসী চাঁদাবাজির মেন সার্টিফিকেটটাই হলো ডিবি হারুন। এটা হলো ডিবি হারুন। ওনার বাড়িতে হেলিকপ্টারে এসেছে। তারপরে অত্র এলাকার শত শত লোকের কাছে বিভিন্ন ভুয়া যে তোর নামে রিপোর্ট আছে, তোর কাছে অস্ত্র আছে, লক্ষ লক্ষ টাকা আদায় করেছে। পাশাপাশি উনি বিদেশে যাবেন, আওয়ামী লীগ করেন, একেবারে রেজিস্টার্ড আওয়ামী লীগের নেতার সঙ্গে, থানা আওয়ামী লীগের সেক্রেটারির সাথে বিভিন্ন জনসভা করেছে। আপনারা এগুলো লিপিবদ্ধ করে নেন, আমি আপনাদেরকে এক কপি করে সরবরাহ করব। তারপরে দেখেন যে উনি জনসভা করতেছেন কামারুল আরিফিনের পাশে, তাহলে সে নিঃসন্দেহে আওয়ামী লীগ করে। আওয়ামী লীগ করলে তো বিএনপি দেখলে গা জ্বালা বাঁধবেই, তার জন্য তো মিথ্যা একটা নাটক তৈরি করা লাগবে। আমি বহুবার থানাতে গিয়েছি। থানাতে যাওয়ার পরে বললো যে আমরা এই মুহূর্তে কোনো মামলা মোকদ্দমা আপনার আমাদের সাথে কথাই বলি নাই, মামলা তো করবো কি। এবার আমি কোর্টে করতে যাব, কোর্ট লিখে দেবে ইনভেস্টিগেশন ফর দি রেকর্ড অফ থানা। এই যে রেকর্ড করতে বলবেন, ইনভেস্টিগেশনে গেলে আমার আর কোনো জায়গা থাকবে না, এই জন্য আমি করি না।